Hello everyone, welcome to our last lecture for this semester Linguistic 4807 এর Applications of Computer in Linguistics। আজকে আমাদের এই লেকচারে আমরা কভার করব টোটাল দুইটা জিনিস, লেক্সিক্যাল রিসোর্সেস অ্যান্ড লিঙ্গুইস্টিক ডেটা। লেক্সিক্যাল রিসোর্সেস কি জিনিস, লিঙ্গুইস্টিক ডেটা কি জিনিস, এগুলো নিয়ে কিছুটা আইডিয়া সবারই অল্প বিস্তর অলরেডি থাকা উচিত। কাজে আমাদের আজকের লেকচারটা খুব বেশি বড় হবে না। আমরা মোস্টলি যে জিনিসগুলো ফোকাস করবো সেই জিনিসগুলো আমরা নিয়ে আসছি হচ্ছে আমাদের এই বইটা থেকে। বইটার নাম হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং উইথ পাইথন, অ্যানালাইজিং টেক্সট উইথ দ্য ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ টুলকিট। এই বইটা ফ্রিলি অ্যাভেলেবল অনলাইন www.nldk.org/book এই ইউআরএল এ। আমরা দুইটা চ্যাপ্টারে ফোকাস করব, চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 11। চ্যাপ্টার 2 এ আমরা কভার করব হচ্ছে 2.1, 2.4 এবং 2.5, এবং চ্যাপ্টার 11 এ আমরা কভার করব হচ্ছে 11.1 এবং 11.2। আমরা এই লেকচারে যে জিনিসটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে আমরা এই ধরনের কাজের জন্য, কম্পিটিশন লিঙ্গুইস্টিক্স এর জন্য যে ডেটাগুলো আমরা ব্যবহার করি, সেই ডেটাগুলো কোথা থেকে পাচ্ছি, সেই ডেটাগুলো আমরা কিভাবে ব্যবহার করি, কিভাবে কিউরেট করি, কিভাবে সেগুলো ইভলভ হয়, এই জিনিসগুলো, এই ডেটা স্ট্রাকচার গুলো কিভাবে কম্পিউটারে সেভ করা থাকে, এটসেট্রা, এই ধরনের জিনিসপত্র আমাদের একটা আহ, এই পুরো ইয়ের মধ্যে, লেকচারের মধ্যে একটা জিনিস আমাদের একটু নোটিস করতে হবে। সেটা হচ্ছে যে যদিও এখানে বইটার নামের মধ্যে বলা আছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং উইথ পাইথন, এবং এখানে একটা পার্টিকুলার টুলকিটের কথা বলা আছে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ টুলকিট অর এনএলটিকে। এটা নামটা সম্ভবত আমরা এর আগে শুনেছি, আমরা একেবারে শুরুর দিকে একটা লেকচারে। বাট এই পার্টিকুলার লেকচারে আমরা কোনো রকম প্রোগ্রামিং দেখবো না। আমরা বইটা যদি খুলে দেখি, এখানে এই যে লিঙ্কে যে বইটা দেওয়া আছে, বইয়ের চ্যাপ্টারে যদি যাই, আমরা দেখবো যে প্রচুর প্রোগ্রামিং এক্সাম্পলস দেওয়া আছে, এবং সেই প্রোগ্রামিং এক্সাম্পলসে কি কমান্ড দিলে কি আউটপুট আসছে সেরকম কিছু এক্সাম্পলস দেওয়া আছে। উই আর নট গোয়িং টু লুক ইনটু দ্যাট। আমরা সেই জিনিসটা দেখবো না। আমরা মোস্টলি ফোকাস করার চেষ্টা করবো হচ্ছে কি ধরনের ডেটা অ্যাভেলেবল, কি ধরনের কর্পাস অ্যাভেলেবল, সেই কর্পাস গুলো কিভাবে লেক্সিক্যাল রিসোর্স হিসেবে ব্যবহার করা যায়, এটসেট্রা এটসেট্রা, এই ধরনের জিনিসগুলো আমরা কোনো রকম প্রোগ্রামিং এর উপরে ফোকাস করব। সো লেটস স্টার্ট উইথ দিস লেকচার। টেক্সট কর্পাস কাকে বলে? A text corpus is just a large body of text. Now, many corpora are designed to contain a careful balance of material in one or more genres. মাল্টিপল জনরা থাকে, সেই জনরাগুলোর বিভিন্ন ডিফারেন্সিয়েশন এটসেট্রা এসব ক্যাপচার করার জন্য আমাদের টেক্সট কর্পোরাতে বিভিন্ন রকমের জনরা ইনক্লুডেড থাকে। সেরকম উই উইল টেক এ লুক অ্যাট সাম অফ দ্য মোস্ট কমন টেক্সট কর্পোরা। আমরা দেখবো কি কি টেক্সট কর্পোরা আছে আমাদের কাছে, যেগুলো আমরা কম্পিটিশন লিঙ্গুইস্টিক্সে ব্যবহার করি। এই প্রত্যেকটা কর্পোরা এই এনএলটিকে নামে, পাইথন নামে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আছে, অনেকে হয়তো এটার নাম শুনে থাকতে পারে। এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা বিশেষ লাইব্রেরি আছে এনএলটিকে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ টুলকিট। এই বইটা এই টুলকিটটার উপরে লেখা। এই টুলকিটটা রেডিলি অ্যাভেলেবল, কাজে আমরা খুব সহজে এই কর্পোরা গুলো ব্যবহার করতে পারি। বাট এগেইন, যেটা একটু আগে বললাম, যে আমরা কোন রকম প্রোগ্রামিং এখানে দেখবো না, কোন রকম কোডিং আমরা করব না। কাজেই যে ধরনের কোডিং এক্সাম্পলস গুলো আমরা বইয়ে আছে, সেই কোডিং এক্সাম্পলস গুলো আমরা স্কিপ করে যাবো। আমরা শুধু বোঝার চেষ্টা করবো যে কি ধরনের কর্পোরা আমাদের কাছে অ্যাভেলেবল আছে। সো কি কি কর্পোরা আমাদের কাছে অ্যাভেলেবল আছে? আমাদের কাছে সবচেয়ে কমন কর্পোরা যেটা অ্যাভেলেবল থাকে, আহ এই ধরনের পাইথন দিয়ে যদি আমরা এই ধরনের প্রোগ্রামিং কাজ করতে চাই, সেটা হচ্ছে গুটেনবার্গ কর্পাস। সো গুটেনবার্গ কর্পাস ইজ এ স্মল সিলেকশন অফ টেক্সট ফ্রম দ্য প্রজেক্ট গুটেনবার্গ ইলেকট্রনিক টেক্সট আর্কাইভ, যেখানে প্রায় 25,000-এর মতো ফ্রি ইলেকট্রনিক বুকস সেভ করা আছে। এই ওয়েবসাইটে গেলে আমরা গুটেনবার্গ কর্পাস অ্যাক্সেস করতে পারবো। গুটেনবার্গ ইলেকট্রনিক টেক্সট আর্কাইভ আমরা অ্যাক্সেস করতে পারবো। এই 25,000 ফ্রি ইলেকট্রনিক বুকস এর মধ্যে থেকে 17টা বই এনএলটিকে তে আমরা রেডিলি অ্যাক্সেস করতে পারি। আহ, যেমন হচ্ছে জেন অস্টিনের কিছু বই আছে, মোবি ডিক, বা এ ধরনের বেশ কিছু বই, বাইবেল আছে। তো এই ধরনের বই হচ্ছে আমরা অ্যাক্সেস করতে পারি সরাসরি এনএলটিকে ব্যবহার করে। নাও, এরকম পাবলিশড বই বা এরকম এস্টাবলিশড লিটারেচার টেক্সট অ্যানালিসিস এর জন্য ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কাজে এই ধরনের বইয়ের অ্যাক্সেস আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। কাজেই এনএলটিকে সৌজন্যে আমরা এই ধরনের কর্পাস অ্যাক্সেস করতে পারি। এই 17টা বই আমাদের জন্য ফ্রিলি পাবলিকলি অ্যাভেলেবল, এবং একই সাথে এই বইয়ের বিভিন্ন রকম অ্যানালিসিস করার জন্য কিছু প্রোগ্রামও দিয়ে দেওয়া আছে। এগেইন, নট এ প্রোগ্রামিং কোর্স, কাজে আমরা কি কি প্রোগ্রাম দেওয়া আছে সেগুলো দেখতে যাব না। জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য আমরা হচ্ছে
একটা বই কত লম্বা ওয়ার্ড কাউন্টে সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। এভারেজ ওয়ার্ড লেংথ আমরা ক্যালকুলেট করতে পারি। এভারেজ সেন্টেন্স লেংথ ক্যালকুলেট করতে পারি। কয়টা সেন্টেন্স আছে ক্যালকুলেট করতে পারি। কি জেনারেল ক্যারেক্টারস আছে সেই এনালিসিস গুলা করতে পারি। সো এনএলটিকে এই লাইব্রেরিটাতে আমাদের গুটেনবার্গ কর্পাস রেডিলি অ্যাভেলেবল থাকে। আমরা যে কোনো ধরনের টেক্সট অ্যানালিসিস করতে চাইলে বা টেক্সট অ্যানালিসিস শিখতে চাইলে আমরা শুরুতেই দেখা যায় আমরা গুটেনবার্গ কর্পাস, বিশেষ করে মোবি ডিক এবং বাইবেল, এই ২ টা বই আমরা খুব কমনলি ব্যবহার করি। ব্যাপার হচ্ছে যে মানে পাবলিশড বুক ইজ নাইস। আমাদের এস্টাবলিশড লিটারেচার ইজ এক্সেলেন্ট ফর টেক্সট অ্যানালিসিস, যেকোনো ধরনের ডেটা অ্যানোটেশন এসবের জন্য চমৎকার জিনিস। এবং গুটেনবার্গে আমাদের হাজার বই এরকম আছে। কিন্তু কথা হচ্ছে যে আমাদের টেক্সট কর্পাসের একটা বড় অংশ, বিশেষ করে এই একবিংশ শতাব্দীতে লেস ফর্মাল। আমরা ওয়েবসাইট গুলাতে বা আমরা বিভিন্ন চ্যাট থ্রেডে আমরা যে ধরনের ভাষায় কথা বলি, সেই ওয়েব এবং চ্যাট টেক্সট এগুলা অনেক কম ফর্মাল ল্যাঙ্গুয়েজ। আমাদের এস্টাবলিশড লিটারেচার আর ইউজুয়ালি লট মোর ফর্মাল। কাজে আমাদের যদি টেক্সট অ্যানালিসিস করতে হয় বা টেক্সট অ্যানালিসিস শিখতে হয়, তাহলে ফর্মাল ল্যাঙ্গুয়েজে লেখা টেক্সটের পাশাপাশি আমাদের ইনফর্মাল ল্যাঙ্গুয়েজে লেখা টেক্সটের ব্যবহারও জরুরি। এবং এই এনএলটিকে লাইব্রেরিতে আমাদের বেশ কিছু ওয়েব এবং চ্যাট টেক্সট কর্পাস ইনক্লুডেড আছে। যেমন একটা ফায়ারফক্স ডিসকাশন ফোরাম ইনক্লুড আছে, যেখানে মানুষজন বিভিন্ন টপিকে ডিসকাস করে। ফর এক্সাম্পল আমরা এরকম ইয়াহুতে বিভিন্ন চ্যাট থ্রেড দেখতাম যেখানে মানুষজন বিভিন্ন প্রবলেম নিয়ে আলাপ আলোচনা করতো। কনভারসেশন ওভারহার্ড ইন নিউ ইয়র্ক বলে একটা কনভারসেশন থ্রেড আছে, সেটার ডেটা এনএলটিকে ইনক্লুডেড। মুভি স্ক্রিপ্ট পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান পুরো মুভিটার ফুল মুভি স্ক্রিপ্ট আমরা অ্যাক্সেস করতে পারি এখানে। কিছু পার্সোনাল ক্যাটেগরাইজড অ্যাডভার্টাইজমেন্ট আছে। অ্যাডভার্টাইজমেন্টের ভাষা অনেক সময় ফর্মাল, অনেক সময় ইনফর্মাল, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। এবং ফাইনালি দেয়ার আর সাম ওয়াইন রিভিউস। ওয়াইন রিভিউর একটা ওয়েবসাইট এককালে খুব বিখ্যাত ছিল এবং এটার ডেটা আমি নিজে পার্সোনালি ব্যবহার করেছি যখন আমার টেক্সট অ্যানালিসিস শিখতে হয়েছে। সেই ওয়াইন রিভিউ গুলো এখানে ইনক্লুডেড আছে। এটা ছাড়াও কিছু আইএম চ্যাট সেশন বা ইনস্ট্যান্ট মেসেজিং চ্যাট সেশনস কর্পাস এনএলটিকে দিয়ে অ্যাক্সেস করা যায়। এই আইএম চ্যাট সেশনস মোস্টলি কালেক্ট করা হয়েছিল টু আইডেন্টিফাই ইন্টারনেট প্রেডেটর। অনেক সময় চ্যাট থ্রেডে অ্যাডোলেসেন্টদের অ্যাট্রাক্ট করার জন্য প্রিডেটররা বসে থাকে, দুষ্ট লোকরা বসে থাকে। সো সেই দুষ্ট লোকদের টেক্সট আইডেন্টিফাই করা একটা সময় ওয়াজ এ ম্যাসিভ চ্যালেঞ্জিং টাস্ক। সো এই চ্যালেঞ্জিং টাস্কটা শেখার জন্য টেক্সট দরকার ছিল এবং সেই টেক্সটটা হচ্ছে নেভাল পোস্ট গ্রাজুয়েট স্কুলের একটা রিসার্চের জন্য এই ডেটাটা কালেক্ট করা হয়েছিল ইন্টারনেট মেসেজিং চ্যাট সেশনস থেকে। প্রায় ১০,০০০-এর অ্যাকচুয়ালি ১০,০০০-এর বেশি পোস্ট, যেটা অ্যানোনিমাইজ করা, ইউজার নেম গুলো অ্যানোনিমাইজ করা, যেন আমরা জানতে না পারি এটা কোন এক্সাক্ট মানুষের যেটা এখানে পোস্ট করা হয়েছে। ডেটা কালেক্ট করার সময় অ্যানোনিমাইজেশন ইজ ভেরি ইম্পোর্টেন্ট অফেন। কাজেই এই ডেটা সেটটাও আমরা এনএলটিক এর মাধ্যমে অ্যাক্সেস করতে পারি। এবং রিমেম্বার, গুটেনবার্গ কর্পাসের সাথে এটার মেইন ডিফারেন্স হচ্ছে এই ওয়েব এবং চ্যাট টেক্সট ইজ রিটেন ইন মোর ইনফর্মাল ওয়ে। আমাদের গুটেনবার্গ কর্পাস হচ্ছে ফর্মাল এস্টাবলিশড লিটারেচার, সেটা শেক্সপিয়ার হোক কি মোবি ডিক হোক কি জেন অস্টেনের বই হোক। আর ওয়েব এন্ড চ্যাট টেক্সট হচ্ছে আমাদের রেগুলার দিনে আমরা যে ধরনের ভাষা ব্যবহার করি, আমরা রেগুলার মানুষজন, সেই ভাষার টেক্সট। সবচেয়ে পপুলার কর্পাস, এনএলটিক এর কর্পাস গুলোর মধ্যে সবচেয়ে পপুলার কর্পাস হচ্ছে ব্রাউন কর্পাস। সো ব্রাউন কর্পাস হচ্ছে ইংরেজি ভাষার প্রথম মিলিয়ন ওয়ার্ড ইলেকট্রনিক কর্পাস, যে কর্পাসে প্রথমবারের মতো মিলিয়নের ওপরে ওয়ার্ড কিউরেট করা হয়েছিল। ইট ওয়াজ ক্রিয়েটেড বাই ব্রাউন ইউনিভার্সিটি ব্যাক ইন 1961। এখানে প্রায় ৫০০ সোর্স থেকে টেক্সট কালেক্ট করা হয়েছিল এবং সেই টেক্সট গুলা, সোর্স গুলা ক্যাটাগরাইজ বাই জনরা। কি ধরনের জনরা? যেমন নিউজ, এডিটোরিয়ালস, এই ধরনের বিভিন্ন জনরা থেকে ৫০০ ৫০০ সোর্স থেকে কালেক্ট করা হয়েছিল এই টেক্সট গুলো। আহ, এই ব্রাউন কর্পাসের সাইজ নিয়ে এর আগেও আমরা কথা বলেছি। আমরা এর আগে যখন টেক্সট রিপ্রেজেন্টেশন নিয়ে কথা বলছিলাম তখন আমরা দেখেছিলাম ওয়াল স্ট্রিট জার্নাল কর্পাস, আমরা দেখেছিলাম ব্রাউন কর্পাস। সেই ব্রাউন কর্পাসটা যেখানে প্রায় ৫৩,০০০-এর মতো ইউনিক ওয়ার্ড আছে এবং মিলিয়নের ওপরে টোকেনস আছে, সেই ব্রাউন কর্পাস এনএলটিকে তে ফ্রিলি অ্যাভেলেবল। নাও ব্রাউন কর্পাস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর a particular kind of linguistic inquiry. It's called stylistics. যেহেতু ব্রাউন কর্পাসের বিভিন্ন জনরাতে ডিভাইড করা, কাজেই ব্রাউন কর্পাস ব্যবহার করে আমরা স্টাইলিস্টিক্স নামের অ্যানালিসিসটা করতে পারি যে কোন জনরায় কি ধরনের
সিস্টেমেটিক ডিফারেন্স আছে জনরা থেকে জনরা। এই স্টাডিটা আমরা করতে পারি। কাজে ব্রাউন কর্পাস এই কারণে ভেরি, ভেরি পপুলার অ্যান্ড ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট কর্পাস ইন কম্পিটিশন লিঙ্গুইস্টিকস। ব্রাউন কর্পাস ছাড়াও আমাদের কাছে আরো কিছু কর্পাস, যেমন আমরা আর ২ টা কর্পাসের কথা বলব। যেমন একটা কর্পাস হচ্ছে রয়টার্স কর্পাস। রয়টার্স একটা আ নিউজ মিডিয়া এবং সেই নিউজ মিডিয়ার একটা ম্যাসিভ অ্যামাউন্ট অফ ডেটা সেট NLTK তে এভেইলেবল। যেমন প্রায় ১১,০০০ এর মতো নিউজ ডকুমেন্টস, টোটালিং 1.3 মিলিয়ন টোকেনস, প্রায় ১৩ লাখ টোকেনস ইন প্রায় ১১,০০০ ডকুমেন্টস, এইটা NLTK এর মাধ্যমে আমরা অ্যাক্সেস করতে পারি। এই নিউজ আর্টিকেল গুলা এসেছে আ ৯০ টা ভিন্ন, ভিন্ন টপিক থেকে। নাও ব্রাউন কর্পাসের সাথে রয়টার্স কর্পাসের একটা মেজর ডিফারেন্স হচ্ছে, ব্রাউন কর্পাসে একটা পিস অফ টেক্সট বা একটা আর্টিকেল একটা টপিকেই বা একটা জনরাতেই পড়তে পারে। রয়টার্সে একটা আর্টিকেল মাল্টিপল ক্যাটেগরিতে পড়তে পারে। সো দেয়ার আর ওভারল্যাপ ইন ক্যাটেগরিজ। কারণ একটা নিউজ আর্টিকেল ক্যান বি ন্যাশনাল অ্যান্ড পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্স। একটা নিউজ আর্টিকেল হতে পারে স্পোর্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল। সো একটা নিউজ আর্টিকেল ক্যান বি ইন মাল্টিপল জনরা অর মাল্টিপল ক্যাটেগরিজ। সো রয়টার্স কর্পাসের যে ক্যাটেগরি গুলো আছে সেই ক্যাটেগরি গুলো ওভারল্যাপিং বলবেন। এটা ছাড়াও আরেকটি ইম্পোর্টেন্ট কর্পাস এভেইলেবল আছে NLTK তে, সেটা হচ্ছে ইনঅগ্রাল অ্যাড্রেস কর্পাস। USA তে যখন কোন একজন প্রেসিডেন্ট ইলেক্টেড হন, তার তার অফিস শুরু হয় জনগণের উদ্দেশ্যে একটা ভাষণ দিয়ে। সো ৫৫ জন প্রেসিডেন্টের ১ম ভাষণ NLTK তে ইনক্লুড করা আছে। এবং এই ভাষণগুলো, এই প্রেসিডেন্সিয়াল অ্যাড্রেস গুলোর একটা ইম্পোর্টেন্ট অ্যাঙ্গেল হচ্ছে যে এইটা টাইম ধরে এনালাইজ করা। অর্থাৎ যেই অ্যাড্রেসটা ১ম এ এসেছে সে ১ম এ যে অ্যাড্রেসটা পরে এসেছে সে তার পরে। সো এই টেক্সট কর্পাসটা থেকে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে একটা পার্টিকুলার দেশের কালচারের একটা আ সময় বেসিসে এনালিসিস। যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা আমেরিকা যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্টের বক্তব্য সময়ের সাথে, সাথে কিভাবে পরিবর্তন হয়, এ ধরনের এনালিসিস আমরা এ ধরনের ডেটা সেট থেকে করতে পারি। সো এই অ্যানোটেটেড, এই যে টেক্সট কর্পাস গুলো, এগুলো বিভিন্ন রকম অ্যানোটেশন থাকে ওর মধ্যে। আমরা টেক্সট অ্যানোটেশন নিয়ে এর আগে পড়েছি, ডেটা অ্যানোটেশন নিয়ে এর আগে পড়েছি। যেমন এই কর্পাস গুলাতে বিভিন্ন রকম লিঙ্গুইস্টিক অ্যানোটেশনস আছে, যেমন পস্ট্যাক্স অ্যানোটেট করা আছে, নেমড এন্টিটি অ্যানোটেট করা আছে, সিনট্যাকটিক স্ট্রাকচারস যেমন হচ্ছে আমরা আ ডিপেন্ডেন্সি পার্সিং পড়েছি, আমরা কনস্টিটুয়েন্সি পার্সিং পড়েছি। এই জিনিসগুলো অ্যানোটেট করা আছে। সিমান্টিক রোল লেবেল করা আছে। এরকম বিভিন্ন রকম অ্যানোটেশন এই টেক্সট গুলায় দেয়া আছে এবং অ্যানোটেশন গুলা আমরা চাইলেই প্রোগ্রামেটিক্যালি আ এক্সট্রাক্ট করতে পারি এই টেক্সট থেকে। সবকিছু দেয়া আছে ওখানে। এবং কি, কি অ্যানোটেশন দেয়া আছে সেটা টেবল 1.2 তে, চ্যাপ্টার 2 এর টেবল 1.2 তে এই এন্টায়ার লিস্ট অফ অ্যানোটেশন দেয়া আছে। ডু নট ট্রাই টু মেমোরাইজ দেম, ইটস আ ম্যাসিভ লিস্ট। সো এটা মেমোরাইজ করার কোন দরকার নেই। জাস্ট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে এই কর্পাস গুলা, একটা ভালো কর্পাস হতে হলে সেই কর্পাসের লিঙ্গুইস্টিক অ্যানোটেশন থাকতে হয় এবং এই যে ৫ টা কর্পাস আমরা এখানে এক্সপ্লেইন করলাম, গুটেনবার্গ কর্পাস, ওয়েবার চ্যাট টেক্সট, ব্রাউন কর্পাস, রয়টার্স কর্পাস, ইনঅগ্রাল অ্যাড্রেস কর্পাস, এছাড়াও আরো কর্পাস আছে বিভিন্ন রকম। অল অফ দিস কর্পাস, তারা বিভিন্ন রকম টেক্সট যেমন কন্টেইন করে, একই সাথে তারা সেই টেক্সট গুলার সাথে বিভিন্ন রকম লিঙ্গুইস্টিক অ্যানোটেশন ও অ্যাকোমোডেট করে। যে কারণে এই টেক্সট গুলা এত বেশি ইউজফুল। আ এটি ছাড়াও NLTK তে আরো কিছু কর্পাস আছে। তার মধ্যে একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আ ওর কাছে কিছু অন্যান্য ল্যাঙ্গুয়েজের, ইংলিশ ছাড়াও অন্যান্য ল্যাঙ্গুয়েজের কিছু কর্পাস আছে। যেমন আ আ মাল্টি আ একটা মাল্টিলিঙ্গুয়াল কর্পাস যেটার নাম হচ্ছে UDHR বা ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। এই কর্পাসটা প্রায় ৩০০ ল্যাঙ্গুয়েজে NLTK এর কাছে সেভ করা আছে। এবং এই কর্পাসটা কোন ল্যাঙ্গুয়েজে ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস দেয়া আছে, এইটা সেভ করা আছে। বিভিন্ন এনকোডিং দিয়ে এটা অ্যাক্সেস করতে হয়। মাল্টিলিঙ্গুয়াল কর্পাসের একটা বড় সমস্যা হচ্ছে যে কোন ল্যাঙ্গুয়েজ নিয়ে আমি কাজ করছি সেই ল্যাঙ্গুয়েজের এনকোডিং ব্যবহার করে আমার সেই ডেটাগুলো এনালাইজ করতে হয়। যেহেতু এই কোর্সে আমরা এনকোডিং নিয়ে পড়ি নাই, অন্যান্য কোর্সে ইউ প্রবাবলি হ্যাভ হার্ড অফ এনকোডিং, ইউ হ্যাভ প্রবাবলি স্টাডিড এনকোডিং। বাট যেহেতু এই কোর্সে আমরা এনকোডিং নিয়ে পড়ি নাই, আমরা এই পার্টিকুলার কোর্সে এনকোডিং এর আলাপে যাব না। বাট রিমেম্বার মাল্টিলিঙ্গুয়াল কর্পোরা এভেইলেবল আছে। আমরা চাইলে সেটা NLTK এর মতো লাইব্রেরি দিয়ে সেই কর্পোরা গুলো অ্যাক্সেস করতে পারি। বাট মাথায় রাখতে হবে যে ল্যাঙ্গুয়েজের জন্য আমরা কর্পোরা অ্যাক্সেস করতে যাচ্ছি বা কর্পাস অ্যাক্সেস করতে যাচ্ছি, সেই ল্যাঙ্গুয়েজের ক্যারেক্টার এনকোডিং যদি আমি
হ্যান্ডেল করতে না পারি, আমি যদি না বুঝি, আমি যদি না জানি, তাহলে সেই কর্পাসগুলো আমরা সাধারণত ব্যবহার করতে পারি না ইউজফুলি। সো এই যে টেক্সট কর্পাস গুলো আমাদের রয়টার্স কর্পাস বলি বা আমাদের গুটেনবার্গ কর্পাস বলি বা ওয়েব টেক্সট কর্পাস বলি, এই কর্পাস গুলা মেজরলি ৪ টা ভাগে স্ট্রাকচারালি ভাগ করা হয়। তার মধ্যে সবচেয়ে সিম্পল স্ট্রাকচারটা হচ্ছে দেয়ার ইজ নো স্ট্রাকচার। অর্থাৎ প্রত্যেকটা টেক্সট, ডেটা, প্রত্যেকটা টেক্সচুয়াল ডেটা আমাদের আলাদা, আলাদা এন্টিটি। ইটস জাস্ট এ র‍্যান্ডম কালেকশন অফ টেক্সট। যেমন হচ্ছে গুটেনবার্গ। ইটস জাস্ট এ র‍্যান্ডম কালেকশন অফ টেক্সট। আমার মোবি ডিকের সাথে জেন অস্টিনের বইয়ের কোনো কানেকশন নাই বা আমার শেক্সপিয়ারের কোন নাটকের কানেকশন নাই। সো দিস আর জাস্ট অল আইসোলেটেড টেক্সট। কোন রকম আ জাস্ট ল্যাক অফ এনি স্ট্রাকচার। বাট সামটাইমস আমাদের এই টেক্সট গুলা বিভিন্ন রকম ক্যাটেগরিতে ভাগ করা থাকে। যেমন ব্রাউন কর্পাসেও ক্যাটেগরিতে ভাগ করা থাকে। আবার রয়টার্সেও ব্রাউন কর্পাসের যে ক্যাটেগরি গুলোকে আমরা বলি জনরা, আবার রয়টার্সেও হচ্ছে ক্যাটেগরিতে ভাগ করা থাকে। বাট ২ টার মধ্যে তফাৎ আছে। একটু আগে যেটা ব্যাখ্যা করলাম। ব্রাউন কর্পাসে ক্যাটেগরি গুলা বা জনরা গুলা ওভারল্যাপিং না। অর্থাৎ একটা টেক্সট, সেটা একটা নিউজ আর্টিকেল হোক বা একটা যেকোনো রকম পার্সোনালাইজড কিছু অ্যাডভার্টাইজমেন্ট হোক অর হোয়াটএভার, সেটা একটা ক্যাটেগরিতে পড়লে শুধু সেই ক্যাটেগরিতেই পড়বে। সে আর অন্য কোনো ক্যাটেগরিতে পড়বে না। বাট রয়টার্স এর ক্ষেত্রে একটা পার্টিকুলার পিস অফ টেক্সট মাল্টিপল ক্যাটেগরিতে পড়তে পারে। সেটাকে আমরা বলি হচ্ছে ওভারল্যাপিং টেক্সট। যেমন এখানে ছবির মধ্যে আমরা যদি এক্সাম্পলটা দেখি, তাহলে আমরা দেখতে পারবো এই যে পার্টিকুলার ছোট্ট টেক্সট যেটা, প্রত্যেকটা ডট হচ্ছে একেকটা টেক্সট যেটাকে ইন্ডিকেট করে। এই পার্টিকুলার টেক্সট ডেটাটা এই ক্যাটেগরির মধ্যেও পড়ে, এই ক্যাটেগরির মধ্যেও পড়ে। বা এখানে আমরা দেখতে পারি এই ২ টা টেক্সট ডেটা এই ২য় ক্যাটেগরি এবং ৩য় ক্যাটেগরির মধ্যেও পড়তে পারে। রয়টার্স হচ্ছে এরকম ওভারল্যাপিং কর্পাসের উদাহরণ। ব্রাউন হচ্ছে ক্যাটেগরাইজড কর্পাসের উদাহরণ। গুটেনবার্গ বা ওয়েব টেক্সট বা ইউডিএইচআর হচ্ছে আইসোলেটেড কর্পাসের উদাহরণ। ফাইনাল যে কর্পাসটা আছে, সেই কর্পাসটা হচ্ছে টেম্পোরাল কর্পাস। যেখানে আমরা একটা পার্টিকুলার ইভেন্ট বা একটা পার্টিকুলার স্টাইল অফ ডেটা আমরা সময়ের সাথে, সাথে কিভাবে পরিবর্তন হয় সেটা আমরা অ্যানালাইসিস করতে পারি। যেমন আমাদের ইনঅগুরাল অ্যাড্রেস কর্পাস। সেটা যেটা বললাম যে ৫৫ টা ইনঅগুরাল অ্যাড্রেস আছে এবং সময়ের সাথে, সাথে সেই অ্যাড্রেসটা কিভাবে পরিবর্তন হচ্ছে সেটা আমরা দেখতে পারি। এ ধরনের কর্পাসকে আমরা বলি হচ্ছে টেম্পোরাল কর্পাস বা টেম্পোরাল কর্পাস স্ট্রাকচার। এই জেনারেল ৪ রকম কর্পাস স্ট্রাকচার আমরা দেখে থাকি: আইসোলেটেড, ক্যাটেগরাইজড, ওভারল্যাপিং এবং টেম্পোরাল। সো দ্যাট ইস আওয়ার ভেরি বেসিক আইডিয়া অফ টেক্সট কর্পাস, যেটা আমরা ব্যবহার করি আমাদের যেকোনো রকম কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিক্স অ্যানালিসিস এর জন্য। এর পরবর্তী যে আলাপ, সে আলাপটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্সেস এর আলাপ এবং লেক্সিক্যাল রিসোর্সেস এর আলাপে আমরা মোস্টলি দেখব হচ্ছে কি ধরনের লেক্সিক্যাল রিসোর্সেস আমরা ব্যবহার করি। লেক্সিক্যাল রিসোর্স বা ইন দিস পার্টিকুলার কেস উই উইল কল ইট আ লেক্সিকন অ্যাজ ওয়েল। সেই লেক্সিক্যাল রিসোর্সেস গুলার মধ্যে কি থাকে, কিভাবে সেগুলা এনালাইজ করা যায়, কি স্ট্রাকচারে তাদেরকে সেভ করা হয়। সেই লেক্সিক্যাল রিসোর্সেস এর মধ্যে যে এন্ট্রি গুলা আছে, সেই এন্ট্রি গুলা নিজেদের মধ্যে কি ধরনের কানেকশন মেইনটেইন করে, এই জিনিসগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। সো হোয়াট ইজ এ লেক্সিক্যাল রিসোর্স? আমরা এতক্ষণ পর্যন্ত কর্পাস দেখছি, কর্পাসের স্ট্রাকচার দেখছি। নাও we will talk about lexical resource. What is a lexical resource or what is a lexicon? Again, you already should know what a lexicon is. কারণ লেক্সিকন নিয়ে অলরেডি তোমাদের পড়াশোনা করে থাকার কথা। সো আমাদের কম্পিটিশন লিঙ্গুইস্টিক্স এর আন্ডার থেকে মানে অ্যাঙ্গেল থেকে একটা লেক্সিকন আসলে কি বোঝায়? একটা লেক্সিকন বা একটা লেক্সিক্যাল রিসোর্স হচ্ছে ইটস আ কালেকশন অফ ওয়ার্ডস অ্যান্ড অর ফ্রেজেস। ফ্রেজেস থাকতেও পারে, না থাকতে পারে। Along with associated information such as part of speech and sense definitions. Sense definitions কি জিনিস আমরা একটু পরে দেখতেছি। Again, you probably already know what a sense definition is. Now, lexical resources are secondary texts and are usually created and enriched with the help of text. অর্থাৎ আমার কাছে যে লেক্সিক্যাল রিসোর্স গুলো আছে, সেই লেক্সিক্যাল রিসোর্স গুলো হচ্ছে আমার যে টেক্সটটা থাকে সেই টেক্সটের অ্যাকম্পানিমেন্ট। সেই টেক্সটের সাথে অ্যাকম্পানি করে। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরি আমার কাছে একটা টেক্সট আছে, টেক্সটটার নাম হচ্ছে মাই টেক্সট। ধরে নিই সেই টেক্সটটা হচ্ছে আমার পিএইচডি থিসিস। সেই পিএইচডি থিসিসের মধ্যে আমরা লেক্সিক্যাল রিসোর্সেস ইন্ট্রোডিউস করতে পারি। আমার যে পিএইচডি থিসিসটা সেটা হচ্ছে জাস্ট টেক্সট। আমার একটা টেক্সট। সেটার মধ্যে আমরা লেক্সিক্যাল রিসোর্স কি ইনক্লুড করতে পারি? নাম্বার 1, সবচেয়ে সিম্পলি যদি আমি দেখি, আমি হচ্ছে একটা ভোকাবুলারি ইন্ট্রোডিউস করতে পারি। আমার এই পিএইচডি থিসিসে
কি কি ইউনিক ওয়ার্ডস আমি ব্যবহার করছি, সর্টেড সেট অফ ইউনিক ওয়ার্ডস ইন দ্যাট পার্টিকুলার টেক্সট, এটাকে আমরা বলবো ভোকাবুলারি। আমি হচ্ছে সেটার একটা অকারেন্স লিস্ট তৈরি করতে পারি, কোন ওয়ার্ড কতবার আসছে আমার পিএইচডি থিসিসে। কাজেই এখানে ডিফারেন্সিয়েশনটা হচ্ছে আমার টেক্সটটা, আমার কর্পোরাতে যে ডেটাটা থাকে, যে টেক্সটটা, দ্যাট ইজ মাই টেক্সট। ফর এক্সাম্পল আমার পিএইচডি থিসিস, ফর এক্সাম্পল একজন প্রেসিডেন্টের ইনগুরাল অ্যাড্রেস, ফর এক্সাম্পল রয়টার্সের একটা আর্টিকেল, দ্যাটস ইউর টেক্সট, যেটা আমরা কর্পোরার মধ্যে পাচ্ছি। সেই কর্পোরার মধ্যে পাওয়া টেক্সটটা, সেই কর্পাসের মধ্যে পাওয়া টেক্সটটার বিভিন্ন লেক্সিক্যাল রিসোর্সেস কোনগুলা, সেটার উপর যে ধরনের লেক্সিক্যাল অ্যানালিসিস চালানো হয়েছে। ফর এক্সাম্পল ইনগুরাল কর্পাসের উপরে, বা আমার পিএইচডি থিসিসের উপরে, বা রয়টার্সের একটা নিউজ আর্টিকেলের উপরে যদি আমি একটা ভোকাবুলারি ক্রিয়েট করতে চাই, দ্যাটস আ লেক্সিক্যাল রিসোর্স, ওই টেক্সটের ভোকাবুলারি। বা আমরা যদি কনকর্ডেন্স ক্রিয়েট করতে চাই, বা আমরা যদি অকারেন্স লিস্ট ক্রিয়েট করতে চাই ওই পার্টিকুলার টেক্সটের উপর, দ্যাট ইজ আ লেক্সিক্যাল রিসোর্স। আশা করি তফাৎটা বোঝা গেছে। সো এ ধরনের কি কি লেক্সিক্যাল রিসোর্স আমার কাছে এনএলটিকে তে ফ্রিলি অ্যাভেলেবল আছে। সবচেয়ে সহজ ধরনের যে লেক্সিক্যাল রিসোর্স বা লেক্সিক্যাল কর্পোরা, আমার টেক্সট কর্পোরার পর লেক্সিক্যাল কর্পোরা, সবচেয়ে কমন ধরনের যে লেক্সিক্যাল কর্পোরা আমার কাছে অ্যাভেলেবল আছে সেগুলো হচ্ছে ওয়ার্ড লিস্ট। ওয়ার্ড লিস্ট মানে বেসিক্যালি জাস্ট সাম লিস্ট অফ ওয়ার্ডস, দ্যাটস ইট। সো কিছু কিছু লিস্ট অফ ওয়ার্ড নরমালি ব্যবহার করা হয় হচ্ছে স্পেল চেকারে, যে আমি খুব আনকমন একটা ওয়ার্ড লিখলাম, সেই ওয়ার্ডটা অ্যাকচুয়ালি ঠিকঠাক মতো স্পেল হয়েছে কিনা সেটা আমি ওয়ার্ড লিস্ট কর্পোরা ব্যবহার, যে কোনো একটা ওয়ার্ড লিস্ট কর্পোরা ব্যবহার করে আমি স্পেল চেকারে ব্যবহার করতে পারি। বাট সবচেয়ে কমন ইউজ অফ এ ওয়ার্ড লিস্ট কর্পোরা ইজ স্টপ ওয়ার্ডস অ্যান্ড নেমস। আমি দুইটা নেমস এর কথা এখানে বলা নাই, বাট এনএলটিকে তে এরকম দুইটা ওয়ার্ড লিস্ট কর্পোরা আছে। সবচেয়ে পপুলার যেটা সেটা হচ্ছে স্টপ ওয়ার্ড কর্পোরা। স্টপ ওয়ার্ড কর্পোরা হচ্ছে আমাদের বেশ, স্টপ ওয়ার্ড কি জিনিস আমরা সবাই জানি, যে শব্দগুলো হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডস লাইক আর্টিকেলস বা প্রিপোজিশনস বা কনজাংশনস, এই শব্দগুলো অফেন টাইমস ডু নট ক্যারি এনি ইম্পর্টেন্ট সিম্যান্টিক ইনফরমেশন। কাজে এই স্টপ ওয়ার্ড গুলো আমাদের অনেক সময় ফিল্টার আউট করতে হয়। কাজে ওয়ার্ড লিস্ট কর্পোরার একটা স্টাইল হচ্ছে স্টপ ওয়ার্ড। আমরা এরকম বিভিন্ন স্টপওয়ার্ড কর্পোরা ক্রিয়েট করা আছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের জন্য। সেই স্টপওয়ার্ড কর্পোরা বা স্টপওয়ার্ড লিস্ট ব্যবহার করে আমরা এই ফিল্টারিং এর কাজটা করি। এটা ছাড়া অনেক সময় হচ্ছে নাম জানার দরকার হয়। যেমন এনএলটিকে তে একটা নেম লিস্টের কর্পোরা আছে। সেখানে ইংরেজি ভাষী কমন নামগুলোর একটা লিস্ট দেয়া আছে। সো ইফ ইউ ওয়ান্ট টু এক্সপ্লোর আ এনি টেক্সট, যেকোনো টেক্সট, হয়তো জেন অস্টিনের একটা আ উপন্যাস তুমি এনালাইজ করতে যাচ্ছ, সেখানে কি কি মানুষের নাম আছে যদি তোমার জানার দরকার হয়, ইউ ক্যান ইউজ দ্যাট নেম লিস্ট। সেই নেম লিস্টটা একটা লেক্সিক্যাল কর্পোরা। সো এটা হচ্ছে ওয়ার্ড লিস্ট কর্পোরা। ভেরি বেসিক স্টাইল অফ কর্পোরা, ভেরি বেসিক স্টাইল অফ লেক্সিক্যাল কর্পোরা। কোনো স্ট্রাকচার নেই ওর মধ্যে, ইটস জাস্ট এ লিস্ট অফ ওয়ার্ডস, দ্যাটস ইট। সো এরকম লিস্ট অফ ওয়ার্ডস আরো কিছু আছে, যেমন হচ্ছে সিএমইউ প্রোনাউন্সিং ডিকশনারি বলে একটা লেক্সিক্যাল কর্পোরা আছে। সেই লেক্সিক্যাল কর্পোরা, সিএমইউ হচ্ছে কার্নেগি মেলন ইউনিভার্সিটি, কার্নেগি মেলন ইউনিভার্সিটির কালেক্ট করা এরকম প্রোনাউন্সিয়েশন ডিকশনারি আছে কিছু, যেটা বেসিক্যালি ব্যবহার করা হয় স্পিচ সিনথেসাইজার, অর্থাৎ আমরা হচ্ছে আর্টিফিশিয়াল স্পিচ জেনারেট করার জন্য যে সফটওয়্যার গুলো ব্যবহার করি সেগুলোর জন্য। প্রত্যেকটা শব্দের জন্য সেই লেক্সিক্যাল কর্পোরাতে প্রত্যেকটা শব্দের জন্য তার ফোনেটিক কোডস, প্রত্যেকটা ফোন বা প্রত্যেকটা ধ্বনির জন্য তার ফোনেটিক কোড ওখানে সেভ করা আছে। সো ইফ ইউ ওয়ান্ট টু বিল্ড এনি সর্ট অফ প্রোনাউন্সিয়েশন টুল বা কোনো ধরনের স্পিচ সিনথেসাইজার টুল, সিএমইউ প্রোনাউন্সিং ডিকশনারি ক্যান বি ইয়োর ফ্রেন্ড। এটা আরেক ধরনের লেক্সিক্যাল কর্পোরা। এগেইন রিমেম্বার, আমাদের টেক্সট কর্পোরার সাথে লেক্সিক্যাল কর্পোরার তফাৎটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। টেক্সট কর্পোরায় উই জাস্ট হ্যাড টেক্সটস, আর লেক্সিক্যাল কর্পোরাতে উই হ্যাভ ইভেন মোর, উই হ্যাভ সাম মোর ইনফরমেশন অ্যাবাউট দোজ টেক্সটস। যেমন সোয়াদেশ ওয়ার্ড লিস্ট নামে একটা ওয়ার্ড লিস্ট এনএলটিকে তে আছে। ইটস এ কম্পারেটিভ ওয়ার্ড লিস্ট। কম্পারেটিভ ওয়ার্ড লিস্ট মানে হচ্ছে একই ওয়ার্ডের মাল্টিপল ল্যাঙ্গুয়েজের, বিভিন্ন ল্যাঙ্গুয়েজের সেম সেম ওয়ার্ড। সো সোয়াদেশ ওয়ার্ড লিস্টে যেমন 200টা কমন ওয়ার্ডের বিভিন্ন ল্যাঙ্গুয়েজের সেম ওয়ার্ড গুলা এক্সিস্ট করে। বাট in most of the cases, this word list lexical corpora is too simple to use. এই স্টপ ওয়ার্ডের মতো ওয়ার্ড লিস্ট বা এই প্রোনাউন্সিয়েশন ডিকশনারির মতো ওয়ার্ড লিস্ট, এগুলা দিজ আর ভেরি ভেরি সিম্পল।
আমরা একটা ওয়ার্ড লিস্টে একটু ফোকাস করব। সেই ওয়ার্ড একটা লেক্সিক্যাল কর্পোরাতে আমরা ফোকাস করব। সেই লেক্সিক্যাল কর্পোরাটা প্রবাবলি ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলার লেক্সিক্যাল কর্পোরা। ইটস কল্ড ওয়ার্ড। ওয়ার্ডনেট লেক্সিক্যাল কর্পোরাটা ইটস নট জাস্ট এ লিস্ট অফ ওয়ার্ডস যেখানে প্রত্যেকটা ওয়ার্ডের কিছু হালকা ইনফরমেশন দেয়া আছে। ইটস আ এন্টায়ার স্ট্রাকচার। It's a dictionary. It's a semantically oriented dictionary. It's similar to a traditional thesaurus, but with a richer structure. স্ট্রাকচারটা কিরকম? স্ট্রাকচারটা হচ্ছে ট্রির মতো। ট্রির মতো বলতে ট্রির যেরকম হচ্ছে প্যারেন্ট থাকে, আমরা ডেটা স্ট্রাকচার এর আগে আমরা হচ্ছে যখন কনসিস্টেন্সি পার্সিং বা ডিপেন্ডেন্সি পার্সিং করছি সেখানে আমরা ট্রি দেখছি। ট্রিতে যেরকম একটা এলিমেন্ট থাকে, সেই এলিমেন্টের আন্ডারে মাল্টিপল এলিমেন্ট থাকে, তার আন্ডারে আবার মাল্টিপল এলিমেন্ট থাকে। এরকম একটা রিচার ট্রি স্ট্রাকচারে ওয়ার্ড নেটটা সাজানো। এই ওয়ার্ড নেটটা এগেইন যেটা বললাম ইজ প্রবাবলি দি মোস্ট পপুলার লেক্সিক্যাল কর্পাস। সো এনএলটিকে তে এই ওয়ার্ড নেটের ইংলিশ ভার্সনটা যেটা ইংলিশ ওয়ার্ড নেট সেটা ইনক্লুড করা আছে। এই ইংলিশ ওয়ার্ড নেটে ১.৫ লাখের উপরে শব্দ এবং প্রায় ১,১৮,০০০ মতো সিনোনিম সেট অর সিন সেট এক্সিস্ট করে এই ট্রি স্ট্রাকচারের মধ্যে। Now what is a synonym set or what is a sin set? It's just a collection of synonymous words or synonymous lemmas. এক্সাম্পল দিয়ে যদি বোঝাই, কার এর সিনোনিম হচ্ছে অটোমোবিল। কাজেই কার শব্দটার সিন সেটের মধ্যে অটোমোবিল এক্সিস্ট করে। এভরি ওয়ার্ড ইজ এ পার্ট অফ অ্যাট লিস্ট ওয়ান সিন সেট। যেমন অটোমোবিল শব্দটা কারের সিন সেটে এক্সিস্ট করে এবং প্রত্যেকটা সিন সেটের নিজস্ব ডেফিনেশন আছে। যেমন অটোমোবিলের যে সিন সেট, সেই সিন সেটের ডেফিনেশন বইয়ে দেয়া আছে। আমার এক্সাক্টলি মুখস্থ নাই। বাট ডেফিনেশনটা হচ্ছে এরকম যে এমন একটা মেকানিক্যাল যন্ত্র যেটা ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন ব্যবহার করে চলে। সো অটোমোবিলের যে সিনসেট সেটা হচ্ছে এরকম প্রত্যেকটা সিনসেটের একটা করে ডেফিনেশন। আবার অ্যাম্বিগুয়াস ওয়ার্ডস যে ওয়ার্ডগুলো মাল্টিপল মিনিং ক্যারি করতে পারে সেগুলো মাল্টিপল সিনসেটে এক্সিস্ট করে। যেমন কার শব্দটা। কার শব্দটা হতে পারে এটা একটা গাড়ি, আমরা যে ধরনের গাড়ি দেখি। কার হতে পারে রেলগাড়ির একটা কামরা, এটাকেও ইংলিশে কার বলে। কার হতে পারে আমাদের যে এলিভেটর বা লিফটের যে ঘরটা, যে বক্সটা এটাকেও কার বলে। কার হতে পারে কেবল কার। ওই কেবল কারে যে উম ইয়েটা মেটাল বক্সের মধ্যে দিয়ে মানুষজন পাস করে সেটাকেও কার বলে। সো কার ক্যান বি ইন মাল্টিপল সিন সেটস এবং প্রত্যেকটা সিন সেট উইল হ্যাভ ইটস ওন ডেফিনিশন। সো প্রত্যেকটা ওয়ার্ড এখানে যে ১.৫ লাখের উপরে ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ড belongs to at least one synonym set. Ambiguous words exist in multiple synsets. Now, কিছু synsets are root synsets. Some concepts, some of these synonym sets are very general. For example, entity বা অস্তিত্ব, ইভেন্ট, ঘটনা, এগুলা আর ভেরি ভেরি জেনারেল, একেবারেই স্পেসিফিক না। এগুলাকে বলা হয় রুট সিনসেটস বা ইউনিক বিগিনার্স। আমরা যদি স্ট্রাকচারটা দেখি, যেমন এটা এগেইন ওয়ার্ডনেটের স্ট্রাকচার এরকম ট্রি স্ট্রাকচার, বাট এটা হচ্ছে জাস্ট ছোট্ট একটা পার্ট। ওয়ার্ডনেট ইজ ম্যাসিভ, অনেক বড়। ১.৫ লাখের উপরে শব্দ সেখানে এবং ম্যাসিভ অ্যামাউন্ট অফ সিনসেট লাইক ১ লাখের উপরে সিনসেট আছে ওখানে। যেমন এটা হচ্ছে একটা খুব সিম্পল সিনসেট। যেমন আর্টিফ্যাক্ট ইজ আ রুট সেন্সর। আর্টিফ্যাক্ট হচ্ছে রুট সেন্সরের একটা পার্ট। আর্টিফ্যাক্ট মানে হচ্ছে একটা আর্টিফিশিয়াল জিনিস যেটা মানুষ বানাইছে। সো আর্টিফ্যাক্টের বাচ্চা হচ্ছে মোটর ভেহিকল। মানুষ মোটর ভেহিকল বানাইছে, বাট ইটস মোর স্পেসিফিক। আর্টিফ্যাক্ট ইজ ভেরি জেনারেল। এনিথিং ক্যান বি অ্যান আর্টিফ্যাক্ট। যেমন আমার সামনে এই মুহূর্তে একটা ল্যাপটপ আছে। ল্যাপটপ ক্যান বি অ্যান আর্টিফ্যাক্ট। মনিটর ক্যান বি অ্যান আর্টিফ্যাক্ট। কিবোর্ড, মাউস, টেবিল, চেয়ার, অল অফ দিস আর আর্টিফ্যাক্টস। এগুলো সব হচ্ছে আর্টিফিশিয়াল মানুষের বানানো জিনিস। সো এই আর্টিফ্যাক্টের আন্ডারে এরা সবাই এক্সিস্ট করে। যেমন মোটর ভেহিকল এক্সিস্ট করে। মোটর ভেহিকলের আন্ডারে এক্সিস্ট করে হচ্ছে মোটর কার, গো কার্ট, ট্রাক এটসেট্রা। আবার মোটর কারের আন্ডারে এক্সিস্ট করে হচ্ছে বিভিন্ন ধরনের মোটর কার, যেমন হ্যাচব্যাক, কম্প্যাক্ট, গ্যাস গাজলার, এ ধরনের জিনিসপত্র। সো ওয়ার্ডনেটটা এভাবেই সাজানো থাকে যে একটা জেনারেল সিনসেট থেকে শুরু হয়, তার আন্ডারে হচ্ছে একটু স্পেসিফিক সিনসেট, তার আন্ডারে আরেকটু স্পেসিফিক সিনসেট, এভাবে যেতে যেতে একদম খুব ভেরি স্পেসিফিক সিনসেটে গিয়ে ও শেষ হয়। সো ওয়ার্ডনেট কেন পপুলার? ওয়ার্ডনেট ইজ ভেরি ভেরি পপুলার ফর অ্যানালাইজিং লেক্সিক্যাল রিলেশনস। এই যে শব্দগুলা এই প্রায় ১.৫ লাখের উপরে শব্দ,
এই শব্দগুলা একটা আরেকটার সাথে কিভাবে কানেক্টেড লেক্সিক্যালি, এই জিনিসটা ওয়ার্ডনেট থেকে চমৎকারভাবে বোঝা যায়। সিনসেট যেমন এটার একটা এক্সাম্পল, যেটা হচ্ছে তাদের মধ্যে সিনোনিম রিলেশনশিপ প্রিজার্ভ করে। সিনোনিম ওয়ার্ডনেট থেকে আমরা খুব সহজেই সিনোনিম এক্সট্রাক্ট করতে পারি। যেমন কার এবং অটোমোবিল, এরা হচ্ছে একজন আরেকজনের সিনোনিম। নাইস। বাট দেয়ার আর আদার রিলেশনস দ্যাট ইউ ক্যান এক্সপ্লোর। এবং এগেইন ইউ প্রবাবলি হ্যাভ হার্ড অফ অল অফ দেম। হাইপোনিমস, যেমন হাইপারনিমস, মেরোনিমস, হলোনিমস, এই সব কিছু ওয়ার্ডনেটে সেভ করা আছে। কাজে ওয়ার্ডনেট ইজ এ ভেরি পাওয়ারফুল লেক্সিক্যাল টুল, লেক্সিক্যাল কর্পাস। ইটস নট জাস্ট এ টেক্সট কর্পাস, আমরা জেন অস্টিনের বইয়ের মতো, বাট ইট ইজ এ লেক্সিক্যাল কর্পাস যেখানে এক্সিস্টিং সব ওয়ার্ডের লেক্সিক্যাল রিলেশনস আমরা এক্সপ্লোর করতে পারি। যেমন হাইপোনিমস আমরা এক্সপ্লোর করতে পারি। ফোর্ড হচ্ছে কারের হাইপোনিম, মানে কারের বাচ্চা আর কি, সহজ কথা। হাইপারনিম হচ্ছে লাইক বাপ, ফর এক্সাম্পল মোর জেনারেল। ফোর্ডের হাইপারনিম হচ্ছে কার। মেরোনিম হচ্ছে পার্ট, কোন একটা এন্টিটির পার্ট, যেমন ট্রির পার্ট হচ্ছে বার্ক, সো বার্ক হচ্ছে ট্রির মেরোনিম। হলোনিম হচ্ছে যখন কোন একটা এন্টিটি আরেকটা বড় এন্টিটির একটা অংশ, যেমন গাছ হচ্ছে জঙ্গলের একটা অংশ। সো ট্রি ইজ আ হলোনিম ফর ফরেস্ট। সো এই ধরনের রিলেশন গুলা ওয়ার্ডনেটে সেভ করা আছে। সো ওয়ার্ডনেট ইজ ভেরি ভেরি ইউজফুল ফর এনি টাইপ অফ লেক্সিক্যাল রিলেশন অ্যানালিসিস। সো দ্যাটস ফ্রম চ্যাপ্টার 2 অফ দ্য এনএলপি বুক। সো আমরা কি কি কভার করলাম? আমরা কভার করলাম টেক্সট কর্পাস, টেক্সট কর্পোরা, কি কি ধরনের টেক্সট কর্পাস আছে, পপুলার টেক্সট কর্পাস, এবং কি কি ধরনের কর্পাস আছে, 4 রকম ভিন্ন ভিন্ন কর্পাস আমরা দেখলাম। তারপর আমরা দেখলাম লেক্সিক্যাল কর্পোরা বা লেক্সিক্যাল কর্পাস, কি কি ধরনের লেক্সিক্যাল কর্পাস আছে। আমরা দেখলাম যে লিস্ট বেসড লেক্সিক্যাল কর্পাস, এবং আমরা ট্রি বেসড লেক্সিক্যাল কর্পাস দেখলাম ওয়ার্ড। এবার আমরা দেখবো যে এই যে লিঙ্গুইস্টিক ডেটাগুলো, এই ডেটাগুলো আমরা কিভাবে ম্যানেজ করি। সো আমাদের এই লিঙ্গুইস্টিক ডেটাগুলো আমরা কিভাবে ক্রিয়েট করি, আমরা কিভাবে প্রিজার্ভ করি, এবং আমরা কিভাবে ডিস্ট্রিবিউট করি। সো লিঙ্গুইস্টিক ডেটা আন্ডারস্ট্যান্ডিং এর প্রথম স্টেপ হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড লিঙ্গুইস্টিক ডেটা স্ট্রাকচার। কি স্ট্রাকচারে আমরা ডেটাগুলো সেভ, এটা কি লিস্ট আকারে সেভ করতেছি, নাকি এটা কি আমি ডিকশনারির মতো করে সেভ করতেছি? একটা সোজা কথা, একটা কর্পাসে এই যে লিঙ্গুইস্টিক ডেটাগুলা ওরা কিভাবে সেভ করা থাকে, এই জিনিসটা আমাদের এখনকার আলাপ, এবং এইটা বইয়ে যেভাবে আছে আমি সেভাবেই আগাবো। একটা কেস স্টাডি দিয়ে আমরা পুরো জিনিসটা অ্যানালাইসিস করবো, এবং সেই কেস স্টাডিটা হচ্ছে টিমিট কর্পাস। টিমিট কর্পাস, যেটা ইটস অ্যান অ্যাক্রোনিম ফর দুইটা ইনস্টিটিউশন, টেক্সাস ইন্স্ট্রুমেন্টস অর টিআই এন্ড এমআইটি, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি। সো এই দুইটা অর্গানাইজেশন মিলে এই কর্পাসটা বানিয়েছিল, টিমিট, TIMIT। এই কর্পাসটা হচ্ছে বেসিক্যালি একটা স্পিচ ডেটা, গ্রেড স্পিচ, অর্থাৎ টেক্সট দেওয়া হচ্ছে, মানুষজন সেই টেক্সটটা পড়ছে, সেই ডেটাটা it's a it's the first annotated speech database to be widely distributed, and it has an especially clear organization. চমৎকার অর্গানাইজেশনের মাধ্যমে এই ডেটাটা রিপ্রেজেন্ট করা হয়েছে। সো টিমিট কর্পাসটাকে আমরা আইডিয়াল একটা কর্পাস ধরে আমরা কিভাবে লিঙ্গুইস্টিক ডেটা স্ট্রাকচার কিভাবে ব্যবহার করা হয় সেই জিনিসটা দেখবো, কিছু কমন লিঙ্গুইস্টিক ডেটা স্ট্রাকচার আমরা দেখবো, এবং এই জিনিসটা আহ, আমরা বোঝার চেষ্টা করবো যে ডেটা কিভাবে অ্যাকোয়ার করে, কিভাবে কিউরেট করে, এবং ডেটা ডেটা স্ট্রাকচার বা ডেটা এরকম কর্পাস কিভাবে ইভলভ করে। সো টিমিটের স্ট্রাকচারটা আমরা বোঝার চেষ্টা করবো শুরুতে। টিমিটের স্ট্রাকচারটা অনেকটা ব্রাউন কর্পাসের। সো ব্রাউন কর্পাসে যেটা ছিল যে ইটস এ ব্যালেন্স সিলেকশন অফ ডিফারেন্ট জনরাস। আমরা দেখছি ব্রাউন কর্পাস নিয়ে যখন ছোট্ট করে আলাপ করলাম একটু আগে, যে ব্রাউন কর্পাসে আমরা বিভিন্ন জনরা থেকে আমরা টেক্সট ডকুমেন্ট নিয়ে আসছি। টিমিট একই রকম ভাবে বিভিন্ন জনরার বদলে ইটস এ ব্যালেন্স সিলেকশন অফ ডায়ালেক্টস, স্পিকার্স অ্যান্ড মেটেরিয়ালস। তিনটা জিনিসে তার হচ্ছে ফোকাস, কি কি ডায়ালেক্ট, কি ধরনের স্পিকার, এবং কি ধরনের মেটেরিয়াল। সো ডেটা যখন কালেক্ট করা হয়েছিল, ওরা 8টা ডায়ালেক্ট রিজিয়নের উপর ফোকাস করছিল, 50 জন মেল এবং ফিমেল স্পিকারের উপর ফোকাস করছিল, হ্যাভিং ডিফারেন্ট রেঞ্জ অফ এজেস অ্যান্ড এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডস, এবং প্রত্যেককে দিয়ে 10টা করে কেয়ারফুলি চুজেন সেন্টেন্সেস পড়ানো হচ্ছিল। নাও কিভাবে এই সেন্টেন্স গুলো তারা চুজ করছিল? এই 10টা সেন্টেন্সের মধ্যে 2টা সেন্টেন্স সবাই পড়ছিল। এই 50 জন মেল অ্যান্ড ফিমেল স্পিকারের সবাই হচ্ছে 2টা সেন্টেন্স কমনলি পড়ছে।
সো এই ২ টা সেন্টেন্স ছিল, they were designed to bring out dialectic variation. এই ২ টা সেন্টেন্সের টার্গেটই ছিল ডায়ালেক্টিক ভেরিয়েশন ক্যাপচার করা। আমরা যদি ক্যাপচার করতে চাই, আমাদের দেশেও বিভিন্ন ডায়ালেক্টে কথা বলা মানুষজন আছে। সো টিমিড স্ট্রাকচার, উই ক্যান ফলো দ্যাট টিমিড স্ট্রাকচার। সো এই ২ টা সেন্টেন্স ছিল, "She had your dark suit in greasy wash water all year." That was sentence number A. এবং সেন্টেন্স নাম্বার B was, "Don't ask me to carry an oily rag like that." সো এই ২ টা সেন্টেন্স সবাই পড়ছে এবং এইটা ডায়ালেক্টিক ভ্যারিয়েশন ক্যাপচার করার জন্য। এটা ছাড়া অন্যান্য যে সেন্টেন্স গুলো ছিল, সেই সেন্টেন্স গুলো ওয়াজ ভেরি, ভেরি ফোনেটিক্যালি রিচ, ইনভলভিং অল ফোনস অর অল সাউন্ডস, এবং ইট হ্যাজ এ কম্প্রিহেন্সিভ রেঞ্জ অফ ডাইফোনস অ্যাজ ওয়েল, বা ফোন বাইগ্রামস। বাংলায় এটাকে কি বলা যেতে পারে? আহ ২ টা ধ্বনি পরপর আরকি। ২ টা ধ্বনি পাশাপাশি। সো a design strikes a balance between multiple speakers saying the same sentence in order to permit comparison across speakers. So ভবিষ্যতে যখন এটা ডেটা কালেক্ট করা হয়েছিল, তখন এটার কোনো ব্যবহার ছিল না যে স্পিকার টু স্পিকার কম্পারিজন দিয়ে আমরা কি করব। বাট এটা এমনভাবে কালেক্ট করা হয়েছে যে পরবর্তীতে এই কাজে এটাকে ব্যবহার করা গেছে। যে আ স্পিকার স্পিকার টু স্পিকার কম্পারিজন করা গেছে, এবং having a large range of sentences covered by the corpus to get maximal coverage of typhoons. Timid corpus targeted a maximal coverage of typhoons. যাই হোক, ২ টা সেন্টেন্স যেটা বললাম সবাই পড়ছে। আ ভেরি রিচ ইন ডায়ালেক্ট ভেরিয়েশন। এর এটা ছাড়া বাকি যে ৮ টা সেন্টেন্স আছে, তার মধ্যে ৫ টা সেন্টেন্স ওয়াজ রিড বাই ইচ স্পিকার অ্যান্ড আর অলসো রিড বাই ৬ আদার স্পিকার্স। অর্থাৎ ধরলাম আমি একজন স্পিকার, আমার কাছে বাকি যে ৮ টা সেন্টেন্স আছে, এই ৮ টা সেন্টেন্সের মধ্যে ৫ টা সেন্টেন্স আমি যেমন পড়ছি, ৬ জন আদার স্পিকারও এটা পড়ছে। এটা করা হয়েছে কম্প্যাটিবিলিটির জন্য। যে ঠিকঠাক মতো পড়া যাচ্ছে কিনা এবং সে পড়াগুলা ক্লিয়ার হচ্ছে কিনা, এই জিনিসটার জন্য। এটা ছাড়া আর যে বাকি ৩ টা সেন্টেন্স আমার কাছে ছিল, সেই ৩ টা সেন্টেন্স আমি ছাড়া আর কেউ পড়ে নাই। এটা হচ্ছে কাভারেজের জন্য। যেন বড় অ্যামাউন্ট অফ সেন্টেন্স আমি কাভার করতে পারি। অর্থাৎ ৩ ভাবে আমরা ১০ টা সেন্টেন্সকে ভাগ করছি। ২ টা সেন্টেন্স সবাই পড়ছে, ৫০ জনের ৫০ জনই। ৫ টা সেন্টেন্স আমি এবং ৬ জন অন্য স্পিকারও পড়ছে। অর্থাৎ টোটাল ৭ জন পড়ছে। আর বাকি ৩ টা সেন্টেন্স ওয়্যার ইউনিক টু এভরি সিঙ্গল স্পিকার। ৫০ জনের মধ্যে প্রত্যেককে ৩ টা ভিন্ন, ভিন্ন সেন্টেন্স দেয়া হইছে। সো টিমিটের এই যে সেন্টেন্স গুলো যখন রেকর্ড করা হইল, একটা সেন্টেন্স তাকে দেয়া হইল, সেই সেন্টেন্সটা সে পড়ল, সেই সেন্টেন্স, প্রত্যেকটা সেন্টেন্সের একটা করে আইডি ছিল। সেটাকে আমরা বলি হচ্ছে সেন্টেন্স আইডি। আর এই যে রেকর্ডিংটা করা হইল, এই রেকর্ডিং এর আবার একটা নিজস্ব আইডি ছিল। সেই রেকর্ডিং আইডিটাকে আমরা বলতেছি হচ্ছে টিমিট এন্ট্রি আইডি। Now timid entry ID consists of ১, ২, ৩, ৪, ৫ টা জিনিস। তার মধ্যে ১ম পার্টটুকু হচ্ছে ডায়ালেক্ট রিজিয়ন। ৮ টা ডিফারেন্ট ডায়ালেক্ট রিজিয়ন নিয়ে টিমিট আইডিতে এন্ট্রি করা হয়েছিল। সো দিস ইজ হোয়াট ইউ আর সিইং ইন ফ্রন্ট অফ ইউ ইজ দ্য টিমিট ডেটা স্ট্রাকচার। সো ওর মধ্যে কি, কি আছে? ওর মধ্যে আছে হচ্ছে ডায়ালেক্ট রিজিয়ন, ৮ টা ডিফারেন্ট, ডিফারেন্ট রিজিয়ন: নিউ ইংল্যান্ড, নর্দার্ন, নর্থ মিডল্যান্ড, সাউথ মিডল্যান্ড, সাউদার্ন, নিউ ইয়র্ক সিটি, ওয়েস্টার্ন অ্যান্ড আর্মি ব্যাট। অর্থাৎ আর্মি ব্যাট মানে হচ্ছে যারা ঘুরে, ঘুরে থাকে বিভিন্ন আর্মিতে, ইউএসএ তে বিশেষ করে আর্মিদের পোস্টিং এর চাকরি। তারা বিভিন্ন এলাকায় যায়। সো তাদের বাচ্চারা যখন বড় হয়, তারা মাল্টিপল অ্যাকসেন্ট, মাল্টিপল ডায়ালেক্ট তারা ক্যাপচার করে। অ্যাকসেন্ট বলে দিচ্ছি, সরি। মাল্টিপল ডায়ালেক্টস তারা ক্যাপচার করে। সো ৮ টা ভিন্ন, ভিন্ন রকমের ডায়ালেক্টস তারা এখানে আইডেন্টিফাই করছিল, এবং টিমিটের যেকোনো ডেটার এন্ট্রি আইডি হিসেবে ১ম পার্টটা হচ্ছে ডায়ালেক্ট রিজিয়ন, এবং সেটা আ রিপ্রেজেন্ট করা হয় এরকম ৩ টা অক্ষর দিয়ে। ডি, আর এবং একটা বি। সো DR1 যেমন নিউ ইংল্যান্ড, DR6 হচ্ছে নিউ ইয়র্ক সিটি, DR7 হচ্ছে ওয়েস্টার্ন, এরকম। তারপর হচ্ছে একটা ড্যাশ। ড্যাশ দিয়ে তারপর হচ্ছে একটা অক্ষর ব্যবহার করা হয় জেন্ডারের জন্য। সো ৫০ জন মেল এবং ফিমেল ব্যবহার করা হয়েছিল। এই পার্টিকুলার রেকর্ডিংটা কোন জেন্ডারের, সেই জেন্ডারটা এখানে সেট করা। তারপর ৪ টা অক্ষর দিয়ে রিপ্রেজেন্ট করা হয় স্পিকার আইডি। প্রত্যেকটা স্পিকারকে একটা ইন্ডিভিজুয়াল ইউনিক আইডি দেয়া হয়েছিল, এবং সেই স্পিকার আইডিটা এখানে ৪ অক্ষর দিয়ে সেভ করা হয়। তারপর একটা কোলন, কোলন দিয়ে তারপর হচ্ছে সেন্টেন্স টাইপ। ৩ রকম সেন্টেন্স টাইপ ব্যবহার করা হয়েছিল। SA, SI, SX। আমরা যেরকম দেখলাম, এই যে এখানে ৩ রকম সেন্টেন্স টাইপ আছে। এক ধরনের সেন্টেন্স টাইপ সবাই পড়ছে, এক ধরনের সেন্টেন্স টাইপ ৭ জন মানুষ পড়ছে, এবং এক ধরনের সেন্টেন্স টাইপ হচ্ছে শুধু আমি পড়ছি।
সো এসএ দিয়ে রিপ্রেজেন্ট করা হয় প্রথমটা, যেটা সবাই পড়ছে। এসআই দিয়ে রিপ্রেজেন্ট করা হয় শুধু আমি যেটা পড়ছি। আর এসএক্স হচ্ছে ওই দ্বিতীয় ধরনের সেন্টেন্স। আর লাস্টেরটা হচ্ছে সেন্টেন্স আইডি। প্রত্যেকটা সেন্টেন্সের একটা ৩ ডিজিট ইউনিক আইডি অ্যাসাইন করা হয়েছিল। সো এইটা হচ্ছে টিমির ডেটা স্ট্রাকচার। প্রত্যেকটা ডেটা টিমিতে এইভাবে সেভ করা থাকে। নাও এই টিমির ডেটা স্ট্রাকচারের ফিচার্স গুলো কি ছিল? ফিচার্স গুলো ছিল টিমির ডেটা, টিমির কর্পাস বা টিমিটের যে স্পিচ কর্পাসটা, it corpus this corpus contains two layers of annotations at the phonetic level and at the orthographic. Now একটা টেক্সট বা একটা স্পিচ কর্পাস বিভিন্ন রকমের লেভেলের অ্যানোটেশন হতে পারে। আমরা এর আগে ডেটা অ্যানোটেশন নিয়ে যখন পড়ছি তখন মোস্টলি আমরা ফোকাস করছি সিঙ্গেল লেভেল অফ অ্যানোটেশন। বাট মাল্টিপল লেভেল অফ অ্যানোটেশন সম্ভব। সেটা মাল্টিপল ডিফারেন্ট লিঙ্গুইস্টিক্স লেভেলে, যেমন মরফোলজিক্যাল অ্যানোটেশন, সিনট্যাকটিক অ্যানোটেশন, ডিসকোর্স লেভেল অ্যানোটেশন। মাল্টিপল লেভেল অফ অ্যানোটেশন পসিবল, এবং টিমিতে ২ রকম লেয়ার অফ অ্যানোটেশন আছে, ফোনেটিক অ্যানোটেশন এবং অর্থোগ্রাফিক অ্যানোটেশন। এগেইন ফোনেটিক্স এবং অর্থোগ্রাফিক্স ইউ অলরেডি হ্যাভ স্টাডিড অ্যাবাউট দিস থিংস, সো আমি এগুলোর ইন ডেপথে যাচ্ছি না। টিমিক ডেটা স্ট্রাকচারের একটা ম্যাসিভ ফিচার ছিল, বা টিমিক ডেটার একটা ম্যাসিভ ফিচার ছিল, ইট ব্যালেন্সেস অ্যাক্রস মাল্টিপল ডাইমেনশনস অফ ভ্যারিয়েশনস। একটা ভালো কর্পাস যেটার মধ্যে আমরা ডেটা রাখতেছি, একটা ভালো কর্পাস ইজ আ ব্যালেন্সড কর্পাস। ব্যালেন্সড কর্পাস মানে হচ্ছে তার বিভিন্ন ভ্যারিয়েশন তার মধ্যে ইনক্লুড করা আছে। ম্যাক্সিমাম কভারেজ প্রোভাইড করার চেষ্টা করা হচ্ছে, ডায়ালেক্টিক রিজিয়নস, ডাইফোনস এটসেট্রা। সো একজন স্পিকার, যেমন আমি একটা জিনিস যেভাবে পড়বো, আমাকে একটা টেক্সট দেওয়া হলে আমি যেভাবে পড়বো আরেকজন মানুষ সেভাবে পড়বে না। সো আমার কাভারেজটা যেমন ইম্পর্টেন্ট, একইভাবে আরেকজন মানুষের কাভারেজও সেভাবে ইম্পর্টেন্ট, এবং এই কাভারেজ গুলা থেকে অনেক রকম ফিচার স্টাডি করা যায় সোশিও লিঙ্গুইস্টিক্স এর। এই ডায়ালেক্ট অ্যানালিসিস, ডাইফোন অ্যানালিসিস, রিজিওনাল অ্যানালিসিস, এগুলো ব্যবহার করে ম্যাসিভ পরিমাণ অ্যানালিসিস করা সম্ভব। এটা ছাড়াও আরো কিছু ফিচার ছিল, যেমন হচ্ছে দেয়ার ইজ আ শার্প ডিভিশন বিটুইন অরিজিনাল লিঙ্গুইস্টিক ইভেন্ট ক্যাপচার যখন রেকর্ড করা হচ্ছিল অডিও রেকর্ডিং হিসেবে, ভার্সেস দ্য অ্যানোটেশন অফ দ্যাট ইভেন্ট। যখন অ্যানোটেশন করা হচ্ছে তখন সেই অ্যানোটেশনের মধ্যে আমরা অ্যানোটেশন বায়াস নিয়ে এর আগে বুঝছি, সো অ্যানোটেশন হিউম্যান জাজমেন্ট চলে আসে যখন আমরা কোনো কিছু অ্যানোটেট করতে বসি। এমটিবি ডেটা স্ট্রাকচারেও এটা দেখা গেছে যে মানুষরা যখন এটা অ্যানোটেট করতে বসছে তখন সেখানে হিউম্যান জাজমেন্ট আসতেছে, এবং হিউম্যান জাজমেন্ট আসা মানে সেখানে ভ্যারিয়েশনস আসতেছে বিভিন্ন রকম, লাইক সিম্পল অ্যাজ সিম্পল অ্যাজ টোকেনাইজেশন। একেকজন মানুষ একেকভাবে টোকেনাইজ করতেছে, একেকজন মানুষ একেকভাবে সেগমেন্টেশন করতেছে, একেকভাবে অ্যানোটেশন করতেছে। সো টিবি ডেটা স্ট্রাকচার ইজ রিচ অফ শার্প ডিভিশনস। এটা ছাড়াও টিমি ডেটা স্ট্রাকচার হ্যাজ এ হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। ডেটাগুলো যেভাবে সেভ করা আছে, প্রত্যেকটা ফাইলে, মানে প্রত্যেকটা সেন্টেন্সের জন্য ৪ টা করে ফাইল, ১০ টা সেন্টেন্স ফর ইচ অফ দ্য 500 স্পিকার্স। ইটস সো টোটাল অফ 20,000 ফাইলস। সো আচ্ছা, এখানে আমি সম্ভবত ছোট্ট একটা ভুল করছি। সো আমি একটু চেক করে আসি। টিমি ডেটা স্ট্রাকচারে আমাদের টোটাল স্পিকার হচ্ছে ৫০ জন, নট 500। সো ইয়া, সো আমার প্রত্যেকটা স্পিকারের জন্য ৫ জন করে, ৫০ জন স্পিকারের জন্য ১০ টা করে সেন্টেন্স এটসেট্রা। সো টোটাল অফ নট 20,000 অ্যাকচুয়ালি। সো 2000 ফাইলস, ৫০, ৫০০, হ্যাঁ, ২,০০০। So even though Timid is a speech corpus, its transcription and associated data are just text. So আমরা এক্স্যাক্টলি যেভাবে টেক্সট কর্পাস অ্যানালাইজ করছি, এক্স্যাক্টলি সেভাবে টিমিটের টেক্সট পার্টটুকু আমরা অ্যানালাইজ করতে পারি। সো টিমিট কর্পাসে ২ ধরনের ফান্ডামেন্টাল লিঙ্গুইস্টিক ডেটা স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে। এক ধরনের হচ্ছে লেক্সিকন, আরেক ধরনের হচ্ছে টেক্সট। সো লেক্সিকন ইউজুয়ালি রিপ্রেজেন্ট করা হয় রেকর্ড স্ট্রাকচারে। রেকর্ড স্ট্রাকচার মানে হচ্ছে আমরা ডিকশনারি যেভাবে সেভ, একটা কিওয়ার্ড থাকে এবং সেই কিওয়ার্ডের সাথে কানেক্টেড কিছু একটা থাকে। যেমন নরমাল ডিকশনারি যদি হয় তাহলে কিওয়ার্ডের সাথে কানেক্টেড থাকে হচ্ছে তার ডেফিনিশন, বা আমরা যদি একটা সিনোনিম বের করতে চাই তাহলে একটা কিওয়ার্ডের সাথে তার সিনসের। সো থেসরস বা এ ধরনের জিনিসপত্র, বা কম্পারেটিভ ওয়ার্ড লিস্ট, কনভেনশনাল ডিকশনারি, অল অফ দেম আর রেকর্ড স্ট্রাকচারস। এই ধরনের লেক্সিকনকে আমরা সেভ করি হচ্ছে রেকর্ড ডেটা স্ট্রাকচার হিসেবে।
এগেইন ২ ধরনের ফান্ডামেন্টাল লিঙ্গুইস্টিক ডেটা স্ট্রাকচার আমরা দেখতেছি এখানে। এক ধরনের লিঙ্গুইস্টিক ডেটা স্ট্রাকচার হচ্ছে লেক্সিকন ডেটা স্ট্রাকচার অর রেকর্ড স্ট্রাকচার, যেখানে একটা কিওয়ার্ড থাকে এবং সেই কিওয়ার্ডের সাথে অ্যাসোসিয়েটেড এক বা একাধিক আ অন্য ইনফরমেশন থাকে। যেমন এই পার্টিকুলার কেসে কনভেনশনাল ডিকশনারি এবং আ কনভেনশনাল ডিকশনারির মতো একটা ওয়ার্ড এবং তার আ মিনিং সেখানে থাকতে পারে, তার কম্পারেটিভ ওয়ার্ড লিস্ট সেখানে থাকতে পারে। আ এটা ফ্রেজাল লেক্সিকন হতে পারে। কিওয়ার্ড যে শুধু ওয়ার্ডই হবে এমন না, এটা কি ফ্রেজও হইতে পারে। সেই ফ্রেজের মিনিং এনালাইসিস হবে। আরেকটা হচ্ছে টেক্সট ডেটা স্ট্রাকচার। Now, a text is just a representation of a real or fictional speech event. আমি কিছু একটা বলতেছি সেটা টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন। এবং the time course of that event carried over into the text itself. A text could be a small unit, just a word or a single sentence, or it can be a massive piece of text, যেমন একটা উপন্যাস বা একটা মুভি স্ক্রিপ্ট বা একটা কমপ্লিট ন্যারেটিভ অর এ ডায়ালগ। টেক্সট ক্যান বি এনিথিং ইন বিটুইন। একটা ওয়ার্ড থেকে শুরু করে একটা কমপ্লিট ডিসকোর্স এর মাঝখানের যেকোনো কিছু থাকতে পারে। এবং টেক্সট ডেটা স্ট্রাকচার includes annotations, parts of speech tags, morphological analysis, discourse structure, so on and so forth. Again, we have two types of linguistic data structures. We have lexicon or record structure, and we have text or representation data structure. So, এই ডেটা স্ট্রাকচার গুলো একটা খুব সুন্দর ছবি আমাদের বইটার মধ্যে আছে। আমরা যদি বইটা দেখি এখানে, আহ এখানে এক্সাম্পল দিয়ে দেখানো আছে। আমি স্ক্রিনশটটা চাইলে ব্যবহার করতে পারতাম অ্যাকচুয়ালি। খারাপ হতো না আইডিয়াটা। সো লেক্সিকন এই যে এরকম। লেক্সিকন হচ্ছে একটা কি থাকে, ফর এক্সাম্পল কিটা হচ্ছে অটোমোবিল। সো অটোমোবিলের আ একটা সিনোনিম লেক্সিকন আমরা ক্রিয়েট করতে পারি। সো অটোমোবিলের সিনোনিম লেক্সিকনে থাকবে কার, মোটর কার, এটসেট্রা, এটসেট্রা এরকম। বা এরকম বিভিন্নভাবে আমরা হচ্ছে একটা রেকর্ড ক্রিয়েট করতে পারি। যেমন এখানে এক্সাম্পল দিচ্ছে। আ ডিকশনারি যেমন হচ্ছে একটা লেক্সিকন। যেমন ওয়েক শব্দটার উচ্চারণ এখানে দেয়া আছে। সেখানে বোল্ডের যে অংশটুকু ওয়েক, দ্যাটস এ কি। আর বাকি সবাই হচ্ছে ফিক্সড। যেমন ওয়েকের উচ্চারণ দেয়া আছে ওয়েক, এটার পার্টস অফ স্পিচ দেয়া আছে ভার্ব, এটার মিনিং দেয়া আছে সিজ টু স্লিপ, ওয়াক যেমন এটার এগেইন উচ্চারণ দেয়া আছে, পার্টস অফ স্পিচ দেয়া আছে এটসেট্রা, এটসেট্রা। এর মধ্যে কিন্তু কোনো অ্যানোটেশন নেই বাই দ্য ওয়ে। টেক্সটের মধ্যে হচ্ছে অ্যানোটেশন থাকে। এটার মধ্যে কোনো অ্যানোটেশন নেই। এটার মধ্যে জাস্ট কি আসে? একটা কি এবং তার সাথে অ্যাসোসিয়েটেড ফিটস। সো ডিকশনারি হচ্ছে এরকম একটা লেক্সিকন ডেটা স্ট্রাকচার। কম্পারেটিভ ওয়ার্ড লিস্ট ক্যান বি আ এরকম একটা ডেটা স্ট্রাকচার। যেমন ওয়েক শব্দটার বিভিন্ন ভাষার ভ্যারিয়েশন। যেমন জার্মান ভাষায় ওয়েক মানে হচ্ছে আ অফ ওকেন, সরি আমি জার্মান ভাষা পারি না। সো উচ্চারণ করতে পারতেছি না। সো এরকম। আবার ভার্ব প্যারাডাইম যেমন ওয়েক হচ্ছে কি, তার ভ্যারিয়েশন হচ্ছে woke, woken, রাইট তার ভ্যারিয়েশন বা রাইট হচ্ছে কি, তার ফিল্ডস গুলো হচ্ছে wrote, written, রিং হচ্ছে রাং, রাং এরকম। দোজ আর লেক্সিকন ডেটা স্ট্রাকচারস। আর টেক্সট ডেটা স্ট্রাকচারস হচ্ছে জাস্ট টাইম ওয়াইজ সাজানো ডেটা। যেমন ওয়ার্ডস, ওয়ার্ডস, ওয়ার্ডস অথবা হচ্ছে সেন্টেন্স, সেন্টেন্স, সেন্টেন্স অথবা হচ্ছে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ এইভাবে টাইম ওয়াইজ সাজানো ডেটা। এই জিনিসটা যখন অ্যানোটেটেড উপায়ে সেভ করা হয় দ্যাটস এ টেক্সট ডেটা স্ট্রাকচার। যেমন এখানে হচ্ছে পজ ট্যাগ ডেটা সেট। যেমন এখানে অরিজিনাল টেক্সট হচ্ছে এ লং টাইম এগো সান অ্যান্ড মুন লিভ টুগেদার। এখানে প্রত্যেকটা ওয়ার্ডের সাথে স্ল্যাশ দিয়ে তার পার্টস অফ স্পিচ অ্যাসাইন করা আছে। সো এ ইজ আ ডিটারমাইনার, লং ইজ অ্যান অ্যাডজেক্টিভ, টাইম ইজ আ নাউন, এগো ইজ অ্যান অ্যাডভার্ব। সো এভাবে পুরো জিনিসটা এরকম করে সাজানো হচ্ছে। So that's an example of text data structure. So lexical data structure, we have a key field relationship. A text data structure, we have a word by word or sentence by sentence relationship যেখানে প্রত্যেকটা পিস অফ টেক্সট কোনো না কোনো অ্যানোটেশন দিয়ে অ্যানোটেশন প্রসেসে অ্যানোটেট করা। সো আমাদের লাস্ট আলাপ হচ্ছে এই যে কর্পাস নিয়ে আমরা আলাপগুলা করতেছি। আমরা টেক্সট কর্পাস নিয়ে পড়লাম, বিভিন্ন রকম টেক্সট কর্পাস দেখলাম, আমরা লেক্সিক্যাল কর্পাস দেখলাম, আমরা সেই কর্পাসে কি ধরনের ডেটা স্ট্রাকচার ব্যবহার হয় সেটা দেখলাম, যে টেক্সট ডেটা স্ট্রাকচার, লেক্সিকন ডেটা স্ট্রাকচার। আমরা একটা কেস স্টাডি দেখলাম, টিমিড কেস স্টাডি কর্পাসের। এই কর্পাসটা কিভাবে তৈরি করা হয়। সো কর্পাসের লাইফ সাইকেল যেটা ৩ টা স্টেপ অফ লাইফ লাইফ সাইকেল আছে। এটা যদিও এখানে সেলফ স্টাডি বলা আছে, আমি খুব ছোট্ট করে ইন্ট্রোডাকশনটা দিয়ে দিচ্ছি। সো ৩ টা স্টেপ বলা আছে। কর্পাস ক্রিয়েশন, কর্পাস কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড কর্পাস কিউরেশন অ্যান্ড ইভোলিউশন।
সো কর্পাস ক্রিয়েশন হচ্ছে কর্পাসটা যখন বানানো হয়। সো কর্পাস ক্রিয়েশন নরমালি আ ২-৩ টা ভিন্ন, ভিন্ন উপায়ে কর্পাস বানানো হয়। একটা খুব কমন উপায় হচ্ছে যেটা ফিল্ড লিঙ্গুইস্টিকস এ ভেরি, ভেরি পপুলার সেটা হচ্ছে আ অভিজ্ঞতা থেকে বানানো। আমি ডেটা কালেকশন শুরু কর্পাস ক্রিয়েশন মানে হচ্ছে আমার ডেটাটা কালেক্ট করা, ডেটাটা অ্যানোটেট করা, ডেটাটা সেভ করা। এই পুরা প্রসেসটাই হচ্ছে কর্পাস ক্রিয়েশন এর প্রসেস। সো একটা খুব কমন উপায় হচ্ছে আমি ডেটাটা কালেকশন শুরু করব। কালেকশন করতে গিয়ে আমি কি চ্যালেঞ্জ ফেস করতেছি সেটা আমি দেখব। সেই চ্যালেঞ্জটা রিজলভ করে আমি পরের দিনের ডেটা কালেক্ট করব। হয়তো নতুন কোনো চ্যালেঞ্জ ফেস করব। নতুন কোনো ধরনের এক্সপেরিয়েন্স আমি গ্যাদার করব। সেইটা ব্যবহার করে আমি পরবর্তী দিনেরটা এনালাইজ করব। এইভাবে আমি যত দিন যাবে আমি শিখব এবং এই পুরা লার্নিং প্রসেসটা আমার কর্পাসের মধ্যে ইনক্লুডেড থাকবে। So this is a very common technique of collecting data, creating a corpus. বিশেষ করে field linguistics this is very very common because language is amazing and it's varied and it's uh, often very difficult to comprehend in its whole. কাজেই এটা যত সময় যায় তত আমি ভালোভাবে শিখতে পারি, তত আমি এটার চ্যালেঞ্জেস গুলো এক্সপ্লোর করতে পারি। সো ইটস ভেরি ভেরি কমন টু স্টার্ট এট এ ভেরি বেসিক লেভেল অ্যান্ড যত সময় যায় তত ইউ গেট বেটার অ্যান্ড বেটার অ্যান্ড বেটার at collecting the data, annotating the data, correcting your errors, etc. এটা হচ্ছে একটা উপায় কর্পাস ক্রিয়েশনের। আরেকটা উপায় হচ্ছে ইউ স্টার্ট উইথ আ ভেরি স্ট্রিক্ট সেট অফ গাইডলাইনস। আমি জানি আমার কি করতে হবে, আমি জানি ডেটা কেমনে কালেক্ট করব, আমি জানি ডেটা কিভাবে অ্যানোটেট করব। ইউ স্টার্ট উইথ আ ভেরি স্ট্রিক্ট গাইডলাইন। সেই গাইডলাইন ব্যবহার করে আমরা হচ্ছে ডেটা কালেক্ট করা এবং কর্পাসটা ক্রিয়েট করা। সো ২ টার বিভিন্ন রকম ইউসেজ আছে। ১ম টা যেটা ইটস অ্যান ইভোলিউশনারি টেকনিক। ১ম টা আমরা যেটা বলি। ২য় টা হচ্ছে ইটস আ ভেরি স্ট্রিক্ট গাইডলাইন। সো ২য় টা ইস ভেরি, ভেরি কমন ফর স্ট্যান্ডার্ড ক্রিয়েশন। আমরা যদি কোন একটা স্ট্যান্ডার্ড ডেটা সেট ক্রিয়েট করতে যাই, যার সাথে অন্যরা কম্পেয়ার করবে তাদের ডেটা সেটটা, সেই ধরনের ডেটা সেটের জন্য ২য় টা এবং কোন একটা এস্টাবলিশড টাস্ক এর জন্য ডেটা কালেক্ট করা বা কর্পাস ক্রিয়েট করতে হলে ৩য় টা ইস প্রবাবলি আ গুড ওয়ে টু ডু থিংস। বাট আমি যদি আ একটা ভালো কর্পাস সময়ের সাথে, সাথে ক্রিয়েট করতে চাই এবং বেশিরভাগ কর্পাস যেগুলো আমরা ব্যবহার করি, যেগুলা ২০, ২৫, ৩০, ৪০ বছর ধরে আমরা ব্যবহার করে আসতেছি বা আ ইভলভ হয়ে আসতেছে, সেগুলা মোস্টলি হচ্ছে ১ম টা ফলো করে। ২য় যে উপায় সেটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। আমরা যে কর্পাসটা কালেক্ট করতেছি, কর্পাসটা অ্যানোটেট করতেছি, সেই কর্পাসটা অ্যাকচুয়ালি কোয়ালিটি কর্পাস কিনা সেটা আমার প্রত্যেকটা স্টেপে আমার এনশিওর করতে হবে। এবং কিভাবে এনশিওর করতে পারতে হয় সেটা নিয়ে আমরা ডেটা অ্যানোটেশন পার্টে বুঝি। আমাদের ইন্টার অ্যানোটেটেড এগ্রিমেন্ট আছে। সেখানে কাপা স্কোর আমরা ক্যালকুলেট করতে পারি বা ফ্লাই স্কোর আমরা ক্যালকুলেট করতে পারি। এরকম বিভিন্ন উপায় ডেটা ভ্যালিডেশন, ডেটা অ্যানোটেশনের অ্যানোটেশন ভ্যালিডেশন, তারপর হচ্ছে এই ইন্টার অ্যানোটেটেড এগ্রিমেন্ট এগুলো ব্যবহার করে আমার রেগুলার চেক করতে হয় যে কর্পাসটা আমরা তৈরি করতেছি, সেই কর্পাসটা কোয়ালিটি ভালো কিনা। ঠিকঠাক মতো কোয়ালিটি আমি মেইনটেইন করতে পারছি। ৩ নাম্বার পার্টটা হচ্ছে একটা কর্পাসের সেটা হচ্ছে কিউরেশন অ্যান্ড ইভোলিউশন। যে কর্পাসটা আমরা তৈরি করলাম, সেই কর্পাসটাকে আমরা দূষণমুক্ত রাখতে পারতেছি কিনা। কিউরেশন ইস দ্যাট যে নয়েজ ফ্রি। কেউ যেন নষ্ট না করতে পারে আমার কর্পাসটা। আমরা যেমন মিউজিয়ামে বিভিন্ন জিনিসপত্র কিউরেট করি, একইভাবে কর্পাসটাকেও আমার কিউরেট করতে পারব। বাট এটাও আমার মাথায় রাখতে হবে যে ল্যাঙ্গুয়েজ ইস অ্যান এভার চেঞ্জিং থিং। কাজেই আমি যদি একটা কর্পাসকে কিউরেট করার চেষ্টা করি উইথআউট গিভিং ইট দ্য চান্স টু ইভলভ, তাইলেও সেই কর্পাস কিন্তু আজকে থেকে ১৫, ২০, ৩০ বছর পরে খুব একটা ব্যবহারযোগ্য থাকবে না। কাজেই ইটস এ ভেরি কেয়ারফুল আ ডিসিশন টু মেক যে আমি ল্যাঙ্গুয়েজ কর্পাসটাকে কিভাবে কিউরেট করব, আমি এটাকে কিভাবে সেভ করব, কিভাবে প্রটেক্ট করব। একই সাথে আমার জানতে হবে যে এই কর্পাসটা ইভলভ করার জরুরি কিনা, প্রয়োজন কিনা। যেমন আমি যদি আ রেশিয়াল বায়াস এর জন্য কোন একটা কর্পাস ক্রিয়েট করতে চাই, আজকে থেকে ১০০ বছর আগের ডেটা এবং আজকে থেকে ১০০ বছর পরের ডেটা আমরা সমান ইয়েতে রাখতে পারব না, সমান লেভেলে রাখতে পারব না। কাজেই আমি যদি এই ডেটাটাকে ১০০ বছর আগের ডেটা, কিউরেট করা ডেটাই আমি ব্যবহার করার চেষ্টা করি ১০০ বছর পরে, that will not be a smart thing. কারণ এই মানুষজনের racial understanding it evolves. কাজেই my corpus has to evolve as well. So it's a very, very sensitive decision. Curation versus evolution. আমাদের কর্পাসটা কি কিউরেট করা দরকার? কিউরেট করা দরকার হলে কি পরিমাণ
সিনসিয়ারিটির সাথে কিউরেট করা দরকার এবং এটাকে ইভলভ হইতে দেয়া যায় কিনা এবং ইভলভ হইতে দিলে কি পরিমাণ ইভলিউশন ও সাস্টেইন করতে পারে উইদাউট বিকামিং ইউজলেস, উইদাউট বিকামিং এ নয়েজ। অর্থাৎ আমার এই ৩ টা স্টেপ অফ লাইফ সাইকেল আমার প্রত্যেকটা কর্পাসকে পার করতে হয়। কিভাবে আমরা কর্পাস কালেক্ট করব? আমরা কালেক্ট করতে পারি সময়ের সাথে, সাথে পরিবর্তনশীল উপায়ে, অথবা আমরা কালেক্ট করতে পারি খুব স্ট্রিক্ট একটা গাইডলাইন ফলো করে। আমাদের কোয়ালিটি কন্ট্রোল করতে পারতে হয় প্রত্যেকটা স্টেপে, স্টেপে কর্পাস কালেকশন এন্ড কর্পাস অ্যানোটেশন এ। এবং সেই কোয়ালিটি কন্ট্রোল বিভিন্নভাবে আমরা করতে পারি। ডেটা অ্যানোটেশন, ভ্যালিডেশন, ইন্টার অ্যানোটেড এগ্রিমেন্ট এটসেট্রা, এটসেট্রা। এবং একই সাথে আমার ডিসিশন নিতে হয় কর্পাসটাকে আমরা কিভাবে কিউরেট করব এবং কর্পাসটাকে আমরা ইভলভ করতে দিব কিনা। এই জিনিসটা হচ্ছে আমাদের বইয়ের চ্যাপ্টার 2 র পার্ট। সরি, চ্যাপ্টার 11 এর সেকশন 2 র পার্ট। দ্য লাইফ সাইকেল অফ এ কর্পাস। চ্যাপ্টার 1 এর পার্ট ছিল হচ্ছে আমাদের লেক্সিক্যাল ডেটা স্ট্রাকচার, সরি লিঙ্গুইস্টিক ডেটা স্ট্রাকচার। আর চ্যাপ্টার 11 এর সেকশন 2 র পার্ট হচ্ছে দ্য লাইফ সাইকেল অফ এ কর্পাস। এখানে আমি যে জিনিসগুলোই বললাম সেগুলো আরো এক্সটেন্সিভ উপায়ে ব্যাখ্যা করা আছে। ইটস সর্ট অফ এ সেলফ স্টাডি। যদিও আমি মোটামুটি ব্যাখ্যা করার চেষ্টা করছি এখানে। সো আমাদের লেকচার 4807 এর জন্য এতটুকুই। আমরা 18 তারিখ বসবো ৭ টার সময়। এখানে মিট লিংক দেয়া আছে। সেই আ টাইমটা চেঞ্জ হইতে পারে। আমি আ ক্লাসরুমে একটা নোটিস দিয়ে জানায় দিব কোন সময়। বাট এখন পর্যন্ত 18 তারিখ ৭ টায় আমরা ফাইনাল পরীক্ষা নিয়ে, আ সিলেবাস নিয়ে এটসেট্রা, কারো যদি কোন প্রবলেম থাকে সেই জিনিসগুলা নিয়ে আমরা আলাপ করব। আ প্রবলেম সলভ করব এটসেট্রা, এটসেট্রা। এই জিনিসগুলো আমরা সবাই হচ্ছে মে 18 তারিখে এই জিনিসগুলো করব। তার আগে মের ১৬ তারিখে তোমাদের একটা পরীক্ষা আছে। সে পরীক্ষার আগে আমি মিডের খাতাগুলো একটু দেখাবো তোমাদের। তোমাদের বেশ কয়েকজনের আমি দেখলাম মিডের গ্রেড নিয়ে একটু কনফিউশন আছে যে কেন এই গ্রেডটা পাইলাম এটসেট্রা, এটসেট্রা। যেহেতু আমরা অনলাইন ক্লাস এটসেট্রা এসব কারণে খাতা দেখার সুযোগ পাই নাই। সো এই একটা সুযোগ পাওয়া যাচ্ছে। মে ১৬ তারিখে তোমাদের যে পরীক্ষাটা আছে, সে পরীক্ষার আগে আমি ক্যাম্পাসে উপস্থিত থাকবো। এক্সাক্টলি কোথায় উপস্থিত থাকবো আমি জানি না। আমি জানায় দেওয়ার চেষ্টা করব অ্যাজ সুন অ্যাজ পসিবল। বাট অফিস বা তার আশেপাশে আমি থাকবো। আ বা কোনো ফ্রি ক্লাসরুমে আমি থাকবো। যেখানেই থাকি আমি অফিসে জানা রাখবো। সো ইউ ক্যান গো টু দ্য অফিস এবং তাকে আমাদের অফিসার কাউকে জিজ্ঞেস করলে উনি হয়তো বলে দিবেন যে আমি কোথায় আছি এবং কোথায় খাতা দেখাচ্ছি। পরীক্ষার আগের ওই সময়টা আমরা একটু এক্সপ্লোর করতে পারি যে আ কে কত পাইছি মিড টার্মে এবং কেন পাইছি। সো দ্যাটস ইট। আমার আর কোনো থিওরিটিক্যাল লেকচার বাকি নাই। হোপফুলি তোমরা সবাই ভালোমতো ফাইনাল দিবা এবং আ ভালো গ্রেড পাবা এই কোর্সে। আ আমার কাছ থেকে এ পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান।